যেন একটা কাজে আটকে গেছে, আসতে পারেনি। সময়টা বেশ বোরিং লাগছে। গালিবকে ফোন দেওয়া যাক, পরিস্থিতি কেমন একটু জানা প্রয়োজন। হ্যালো। গালিব বলল, ঢাকা গিয়ে তো সব ভুলে গিয়েছিস। আমি বললাম, আরে না, ভুলবো কেন। গালিব বলল, তোর প্রতি বিশ্বাস নেই। আচ্ছা, একটা সুখবর আছে। আমি বললাম, কি? গালিব বলল, পরশুদিন ফুফি ঢাকায় যাবে, সেদিন নাকি ফুফার মৃত্যুর 2 বছর পূর্ণ হবে। আমি বললাম, বাহ, এখন আলগা দরদি হয়েছে। কার কাছে শুনলি? গালিব বলল, আরে এখন যে পিএটা আছে না, তার কাছে জেনেছি। আমি বললাম, ছোট মামির অবস্থা কেমন? গালিব বলল, ভালো না, আজকে সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমি বললাম, তন্ময় কি করছে? গালিব বলল, সে আগের মতোই। আমি বললাম, পরশু কি তোর ফুপি একা আসবে? গালিব বলল, না, পুরো পরিবার থাকতে পারে, এখন তো মেঘা আছে, সমস্যা কি? আমি বললাম, তাও কথা। গালিব বলল, সেই দিন যদি কিছু না করতে পারিস তাহলে আর কখনো সময় পাবি বলে মনে হয় না। আমি বললাম, আচ্ছা, পরশু দিন আসতে দে, দেখা যাক সেদিন কি করতে পারি। গালিব বলল, মোবাইলের ডিসপ্লে পাওয়া গেছে, এখন একজন দক্ষ মেকানিকের কাছে দিয়ে এসেছি। অনেক পুরনো মোবাইল, আবার অনেক অংশ ভেঙে যাওয়ার ফলে একটু সময় লাগবে। এদিকে আগামীকাল আম্মু সহ পরিবার আসবে এখানে কবর জিয়ারত করতে। তখন যেভাবেই হোক আমাকে সব তথ্য সংরক্ষণ করতে হবে। আইডিয়া, এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। আনাস আর আমি এখন থানায় আছি। ওসি সাহেব আনাসের পূর্ব পরিচিত, বেশ খাতির আছে তার সাথে। আমার সাথে ঘটে যাওয়া সবকিছু বললাম, তিনি আমাদের সাহায্য করবে বলে আশ্বাস দিলেন। গালিব আর তন্ময়ের সাথে আগে থেকে পরিকল্পনার কথা আলোচনা করা হয়েছে, যেন পরিস্থিতির সময় তারা বিচলিত না হয়। যেহেতু অন্য থানার এমপি সাহেব এসেছে, তার সঙ্গে তো পুলিশ থাকবেই। একটু পর গালিব মেসেজ দিল, তোরা কোথায়? আমরা এখন তোদের বাড়িতে আছি, একটু পর চলে যেতে পারি। আমি বললাম, আমরা এসে গিয়েছি, চিন্তা করিস না। রেপের 4টা গাড়ি পুরো বাড়ি ঘিরে ফেললো। আমি, আনাস আর রেপের একজন সিনিয়র অফিসার নেতৃত্ব দিচ্ছে মিশনের। যদিও আমরা 2 জন ছদ্মবেশে। সবাই আস্তে আস্তে বাড়িতে ঢুকলো। সেখানে অবস্থারত সবাইকে 4 দিক দিয়ে ঘিরে ফেললাম। যেহেতু এখানে অপারেশন রেপ, তবুও তাদের দায়িত্বে খাতিরে জিজ্ঞেস করলেন, স্যার কি হচ্ছে এসব? আমি বললাম, 2 জনের নামে ক্রস ফায়ারের নির্দেশ আছে। স্যার, আমাদের কাছে তো এরকম কোনো ইনফরমেশন নেই। আমি বললাম, আপনাদের কাছে নেই দেখে যে আমাদের কাছে নেই তা কোনো কথা নয়। এই দেখুন ক্রস ফায়ারের হুকুমনামা। এবার আম্মু বলল, কিসের জন্য ক্রস ফায়ার এবং কাকে? এবার আসল অফিসার বলল, আপনার ছেলে এবং আপনার বড় ভাইকে। আম্মু বলল, হোয়াট, কিসের জন্য? ওরা 3টে মার্ডার কেসের আসামি। আপনিও জড়িত আছেন, অ্যারেস্ট হিম। আম্মু মোবাইল বের করে কাকে যেন ফোন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তার আগে আমি মোবাইলটা ছু মেরে নিয়ে নিলাম। আগে মিশন শেষ হোক, তারপর যেখানে মন চাই সেখানে ফোন করবেন। আম্মু বলল, কিন্তু কিসের খুন? 2 বছর আগে আপনি আপনার বড় ভাই এবং আপনার ছেলে মিলে আপনার আগের স্বামীকে খুন করেছেন। এই ঘটনা আপনার পিএসরা দেখে ফেলাতে তাদের আপনি প্রথমে চাকরি থেকে বহিষ্কার করেন, পরে খুন করেছেন। এই সময় নেই, তাড়াতাড়ি মিশন শেষ করুন, আমাদের রিপোর্ট জমা দিতে হবে সন্ধ্যার আগে। বড় মামা বলল, গালিব, এটা তো মিরাজ, তোর ফ্রেন্ড। গালিব বলল, না জেঠু, সে আমার ফ্রেন্ড না, সে রেপ। সেদিন সে আমার মাথায় পিস্তল ঢুকিয়ে আমাকে বলেছিল সবার সামনে অভিনয় করতে। এসব হিসাব নিকাশ পরে হবে। আপনার ছেলেকে 2 বছর যাবৎ খুঁজতেছি, আজকে পেলাম। আম্মু বলল, আমার ছেলের গায়ে একটু টাচ করবেন না, সে নির্দোষ। আনাস বলল, আমাদের কাছে ইনফরমেশন আছে, অফিসার 3 জনকে নিয়ে চলুন। আম্মু, তন্ময় আর বড় মামাকে গাড়িতে উঠালাম। আম্মু কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে বসে আছে। গালিবকে রেখে এসেছি মুন্নিকে ফলো করার জন্য। র্যাপের বিষয়টি বোধহয় আপনাদের মাথায় আসছে না, তাহলে চলুন ক্লিয়ার করি। পুলিশ দিয়ে এই পরিকল্পনাটি করানো যেত না, তাই থানার ওসি সাহেব র্যাপকে অবগত করে। তবে প্রমাণ বের করা কষ্টকর দেখে অন্য পরিকল্পনা করে সব তথ্য সংরক্ষণ করা লাগছে। প্রাথমিক কাজ শেষ। যেহেতু এমপি সাহেবা, তাই বিষয়টি ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনেকে বিষয়টি পক্ষে গেছে, আবার অনেকে বিপক্ষে। যেহেতু র্যাপের সিনিয়র অফিসার সাথে আছে, তাই কোনো চিন্তা নেই। একটি পরিত্যক্ত বিল্ডিং এর ভিতরে তাদের নেওয়া হলো। ভিতরে ঢুকে মনে হলো এটাকে এই বাহিনী অনেকবার ব্যবহার করেছে, তাদের মিশনে এটা ব্যবহার করে হয়তো। আমি অফিসারকে পার্সোনালি ডেকে বললাম, স্যার, আদালত থেকে তো কোনো নির্দেশ দেয়নি, এখন কি হবে? অফিসার বলল, সমস্যা নেই, জজ সাহেবের সাথে কথা হয়েছে, তিনি বলেছেন প্রাথমিক অবস্থায় সন্দেহভাজন আটক করা যেতে পারে। সমস্যা নেই, চূড়ান্ত কিছু করার জন্য আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে। আমি বললাম, স্যার, আমার কিছু লাগবে না, শুধু সত্য তথ্যগুলো বের করবেন আর আসল আসামিকে শাস্তি দিবেন, সেটা আমি চাই, সে যেই হোক। তোমার ঘটনাটি ইতিমধ্যে সারা দেশে ভাইরাল, সাধারণ জনতা এটিকে সাপোর্ট করেছে। তবে রাজনৈতিক নেতারা একটু থমকে গেছে, সাধারণ মানুষের চাপে কিছু বলা সাহস পাচ্ছে না। আমি বললাম, স্যার, আপনারা যে আমার জন্য এটুকু করবেন আমি ভাবিনি। অফিসার বলল, আরে কি সব বলছেন, এটা আমাদের দায়িত্ব ছিল, আর আগে বিষয়টা খতিয়ে দেখা উচিত ছিল। শুধু আপনার বাবা নন, আরো 2টা পরিবার ভুক্তভোগী। আমরা ওদের পরিবারের ঠিকানা সংরক্ষণ করেছি, 2 ঘন্টার ভেতরে সঠিক তথ্য আসবে। সোশ্যাল মিডিয়াগুলোতে তোলপাড় শুরু হয়ে গেছে। আম্মু থানার লোকজন ইতিমধ্যে মানববন্ধন শুরু করেছে। তবে বাকি অঞ্চলের মানুষের মুখে ভিন্ন কথা, তারা মনে করছে পাপ তো পাপই, সে যেই হোক শাস্তিযোগ্য।
আদালত থেকে জরুরিভাবে নির্দেশ আসলো মামলাটা অতি দ্রুত শেষ করার জন্য। সেটি অপেক্ষায় ছিলাম। তন্ময়ের কপাল বরাবর পিস্তল ধরলাম। আমি বললাম, শেষ ইচ্ছা আছে কোনো? তন্ময় বলল, আছে। আমি বললাম, কি? তন্ময় বলল, আমার আম্মুকে ছেড়ে দিন, উনি নির্দোষ। আমি বললাম, তাহলে স্বীকার করেছো তুমি 3টা খুন করেছো? তন্ময় বলল, হুম। আম্মু চেঁচিয়ে বলল, অফিসার ও মিথ্যা বলছে, ও খুন করেনি, আমার ভাই আর ছেলেকে ছেড়ে দিন। আমি বললাম, তাহলে আপনি করেছেন খুন? আম্মু বলল, পুরো কাহিনীটি শুনুন, তারপর আপনারা যদি মনে করেন আমি দোষী তাহলে শাস্তি আমাকে দিবেন, আমার সন্তানের গায়ে একটু স্পর্শ করবেন না। আমি বললাম, সময় কম, যা বলার শর্টকাট করে ফেলুন। আমি আমার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিয়েছি, তার মানে এই নয় যে আমি তাকে ভালোবাসতাম না। আমাদের মাঝে ছিল প্রচন্ড মিল। আজও আমি তাকে সেই নববিবাহিত সময়ের মতো দেখি। মানুষের মনে কত রকম বাসনা মাঝে মাঝে সৃষ্টি হয়। আমার মনে একদিন বাসনা জাগে আমি রাজনীতিবিদ হব। আমার পড়াশোনাও ছিল, কিন্তু মেঘের আব্বু কোনোভাবে মেনে নিচ্ছিল না। এটা নিয়ে দুজনের মাঝে প্রায় ঝগড়া হতো। এক সময় আমার দ্বিতীয় সন্তান আসে পৃথিবীতে। আমি উপায়ন্ত না দেখে মনে মনে একটু কঠিন সিদ্ধান্ত নেই। রাজনৈতিক নেশা যে মানুষকে এতটা মাতাল করে সেটা ধারণা ছিল না। আমি আমার সন্তানকে একটা বন্ধা প্রবাসীর কাছে দিয়ে দেই। সবাই মনে করে আমার বাচ্চা চুরি হয়েছে। তারপর হসপিটাল থেকে অন্য আরেকজনের বাচ্চা চুরি করি। মেঘের আব্বু বিষয়টি মানতে নারাজ। তার কথা, আমার বাচ্চা চুরি হয়েছে, হয়তো আমাদের কপালে সে ছিল না, তাই বলে অন্য মায়ের কুল খালি করবেন কেন? এটা নিয়ে শুরু হয় দুজনের মাঝে ঝগড়া। এক পর্যায়ে নিজেই বলে আমাদের ডিভোর্স চাই। মেঘের আব্বু সেটাতেও রাজি নন। সে আমাকে অনেক বুঝিয়েছে, রাজনীতিতে যোগদান করতেও সে অনুমোদন দিয়েছে। তখন ভাবলাম, এক সময় না এক সময় তো সে উল্টাবেই। নিজের মতো করে নিজের জীবন গঠন করি, সেটাই বেটার। চুরি করা বাচ্চাটা আর ডিভোর্সের পেপার নিয়ে চলে আসলাম বাবার বাড়িতে। সবাই জানতো আমাদের দাম্পত্য জীবন সুখী নয়, তাই আমার বাবার বাড়ি কেউ কিছু বলেনি। তখন নিজের মতো করে চলতে শুরু করলাম নিজের জীবনের 3য় অধ্যায়। আমরা সবাই এক পাশে দাঁড়িয়ে শুনে যাচ্ছি কি বলছে। অফিসার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, অফিসার বলল, মেঘের আব্বুকে খুন করেছিলেন কেন? আমার আম্মু বলল, আমার সন্তানের কসম, আমি মেঘের আব্বুকে কিছুই করিনি। অফিসার বলল, কে করেছে? আম্মু বলে, সেটাও জানি না। অফিসার বলল, দেখুন, আপনি এখন রানিং মাননীয় সংসদ সদস্য, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সব সত্যি প্রকাশ করুন। আম্মু বলল, সত্যি বলছি, আমি কিছু জানি না। আমার সন্তান অনেক বছর পর বিদেশ থেকে ফিরেছে, সে এসবের কিছু জানে না। আর আমার ভাই, সে কেন এমন করবে? তার কোনো প্রশ্নই ওঠে না। অফিসার বলল, মানছি আপনার কথা, তাহলে এতগুলো বছর পর কেন আসাদুজ্জামান সাহেবের বাড়ির পর বেশ কয়েকবার এসেছিলেন এবং সেদিন আসাদুজ্জামান সাহেবের মৃত্যু হয়? সেদিন সকালে মানুষজন আপনাকে এইবারে আশেপাশে দেখে, এর কোনো উত্তর আছে কি আপনার কাছে? খুনের ঠিক 2 দিন পর আপনার সিকিউরিটি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে কাজ থেকে বহিষ্কার করেন। তারপরের দিন মহিলাটি মারা যায়, এরপরে পুরুষটি মারা যায়। বলুন, এর প্রশ্নগুলো কি উত্তর হবে? আম্মু কিছু বলার আগেই অফিসারের ফোন আসে। গুরুত্বপূর্ণ ফোন দেখে মোবাইলটি নিয়ে বাইরে চলে যাই। আমি আর আনাস একটু আড়ালে চলে গেলাম। আনাস বলল, আমার কি মনে হচ্ছে জানিস? আমি বললাম, কি মনে হয়? আনাস বলল, তোরা নির্দোষ। আমি বললাম, তাই মনে হচ্ছে। এখানে 3য় পক্ষ আছে। আনাস বলল, তারপরে কিভাবে বলবি? উনি রাজনীতি করে, যে কোনো ভাবে সবাইকে বোকা বানানোর চেষ্টা করবে। আমি বললাম, কি জানি, তবে তার মুখোশ আমি উন্মোচন করবই। আনাস বলল, সোশ্যাল মিডিয়াতে যা চলছে ঘটনাটি নিয়ে মনে হচ্ছে তোর আম্মুর রাজনীতি ক্যারিয়ার শেষ। যে রাজনৈতিক কারণে সুন্দর একটা সংসার সে টুকরো করে ভেঙেছে, সেই রাজনৈতিক ক্যারিয়ারও আজ চূর্ণ বিচূর্ণ করে ভাঙছে। সবে মাত্র শুরু, আরো শাস্তি বাকি আছে। সে যদি দোষী নাও হয় তবু তাকে শাস্তি পেতে হবে। লামিয়াকে সে মাতৃত্বর অধিকার থেকে বঞ্চিত করে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, একটা মায়ের বুক খালি করেছে। আমার বোনকে কার হাতে যেন তুলে দিয়েছে, কে জানে সে কেমন আছে। উনার কারণে সারাটা জীবন আব্বুকে ইগনোর করেছি। আমার কথা না হয় বাদে দিলাম, মনে চাচ্ছে এখনই ক্রস ফায়ার করি। আনাজ বলল, উত্তেজিত হয়ে কিছু করা যাবে না, প্ল্যান মতো কাজ করতে হবে। এমনও হতে পারে ঘটনাটি 3য় কেউ ঘটাচ্ছে, সে সবার অগোচরে রয়ে গেছে। আমি বললাম, দূর, এখানে 3য় পক্ষ আসবে আকাশ থেকে নাকি? আনাজ বলল, চোখে দেখা জিনিসটা অনেক সময় ভুল হয়। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।